আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তো একজন বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি ম্যাজিক দেখাচ্ছেন, তার ম্যাজিকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নাকি চাঙা হচ্ছে, দেশের মানুষ ভালো আছেন। এতটাই ভালো আছেন, এতটাই ম্যাজিক তিনি দেখাচ্ছেন, যার বদৌলতে দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ অতি দরিদ্র হতে চলেছেন। এই হিসাব, এই তথ্য আমাদের নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার। রমজানের মধ্যে যখন সবজির দাম কম ছিল, তখন অনেকেই আক্রমণ করছিলেন যে কেন শুধু সরকারের সমালোচনা করি, এই যে সবজির দাম কম, কেন সেটি নিয়ে ভালো কিছু বলছি না। কি অদ্ভুত এক রাষ্ট্রে বাস করি আমরা। সবজির দাম কম, সেটি নিয়ে প্রশংসা করতে হবে, অবশ্যই প্রশংসা করতাম যদি কিনা সত্য হতো। সবজির দাম কম ছিল, এটা সত্য কথা, কিন্তু কি কারণে কম ছিল এটা নিয়ে বলার কি আছে? এবং সেই সময় এটি বলেনি যে যা হতে চলেছে সেটি হোক, তারপরে নয় বলা যাবে। এমনিতেই শীতের সাথে ওভারল্যাপ করলে রমজানের সময়টি সবজির দাম তখন কম থাকে, আর যাও কিছু বাড়ার সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল, সেটি সরকার অনেক কষ্টে সামাল দিয়েছে, যাতে রমজানের বিষয়টি সবারকে নোটিশ করে বেশি, যাতে মানুষের চোখে না পড়ে। রমজান যেতে না যেতেই সেই চিত্রটি দেখা গেল। শুধু সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়লো, যেখানে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম এখন অনেক কম। সেই মুহূর্তে কেন দেশের বাজারে দাম বাড়ে? এবং অন্যান্য জিনিসপত্রের দামও চড়া হতে শুরু করেছে। আর উল্টো দিকে আমাদের কৃষক আলুর দাম না পেয়ে, পেঁয়াজের দাম না পেয়ে, ন্যায্য মূল্য না পেয়ে তারা একে একে হতাশায়, বঞ্চনায় নিজেদের জীবন মৃত্যুর হাতে সঁপে দিতে শুরু করলেন। এতটাই আমরা ম্যাজিক দেখছি যে সেই ম্যাজিকের বলে নতুন করে এই বছরে 30 লাখ মানুষ অতি দরিদ্র হতে চলেছেন। এবং শুধু অতি দরিদ্রের হার নয়, জাতীয় দারিদ্র্যের হারও বাড়বে। এটি খোদ বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে এটি উঠে এসেছে। এবং বিশ্ব ব্যাংকের যে আশঙ্কা, সেই আশঙ্কার সাথে দেশের অর্থনীতিবিদরা একমত পোষণ করছেন। বিশ্ব ব্যাংক বলছে অতি দারিদ্র্যের হার বাংলাদেশে 7.7% ছিল গত বছর, সেটি 2025-এ এসে দাঁড়াবে 9.3%। জাতীয় দরিদ্রের হার ছিল 20%, সেটি 2025 সালে বেড়ে দাঁড়াবে 22.9%। সরকারের যে গবেষণা সংস্থা বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, তারাও বলছে যে 2022-এ 18.7% দারিদ্র্যের হার ছিল, সেখানে সেটি বাড়ছে। এবং তার সঙ্গে একই সুরে কথা বলেছে সরকারের আরেক সহযোগী সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। তারা বলছে 2 বছর আগের চেয়ে দারিদ্র্য এবং খাদ্য নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। মানদণ্ডটা কিভাবে নির্ধারণ করা হয় দারিদ্র, অতি দারিদ্র? আন্তর্জাতিকভাবে দিনে যদি $2.15 উপার্জন করে খাদ্য এবং খাদ্য বহির্ভূত পণ্য কেনার সামর্থ্য না থাকে, তাহলে সেই মানুষদেরকে অতি দারিদ্র সীমার নিচে ধরা হয়। আর আমাদের দেশের যে জাতীয় মানদণ্ড, সেটি হচ্ছে প্রতি মাসে 3,822 টাকা খরচ করার সামর্থ্য যদি কারণ না থাকে খাদ্যপণ্য এবং প্রয়োজনীয় সেবা কেনার জন্য, তাহলে তিনি দারিদ্র সীমার নিচে বলে ধরে নেওয়া হয়। সেই হিসেবে 2022 সালে যে জনসংখ্যা ছিল আদমশুমারি বা জনশুমারি অনুযায়ী 17 কোটি, সেই হিসেবে নতুন করে আমাদের এখানে অতি দরিদ্র সংখ্যা, দরিদ্র মানে অতি গরিব মানুষের সংখ্যা দাঁড়াচ্ছে 1,58,00,000। কেন এমনটি চলছে? পিছনের কারণগুলো কি? খুব সহজ, আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক কর্মকাণ্ড স্লথ গতিতে চলছে, রাজনৈতিক অনিশ্চয়তা এবং রাজস্ব আদায় ঘাটতি আমরা দেখছি, যার কারণে বিভিন্ন পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করা হলো বছরের মাঝামাঝি সময়ে এসে। জাতীয় রাজস্ব আদায় ঘাট দেখা দিয়েছে 65,000 কোটি টাকা। বোঝাতে যাচ্ছে সুশাসন কোথায় গিয়ে ঠেকেছে। এবং কর্মসংস্থানের অভাব। বিদেশি বিনিয়োগ 71% কমেছে। বিদেশি বিনিয়োগ কোন আস্থার জায়গা থেকে? খোদ বিশ্ব ব্যাংক বলছে তাদের প্রতিবেদনে
সরকার বেশ কিছু সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছে এবং সেই সংস্কারগুলো কতটা মূলা হিসেবে আমাদের সামনে ঝুলিয়ে রাখা হচ্ছে সেটাও আমরা জানি। তারপরে বিশ্বব্যাংক বলছে যে পুলিশ বাহিনী পুরোপুরি কার্যকর না হলে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা থেকে যাবে। পাশাপাশি জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়েও রয়েছে ঘোরতর অনিশ্চয়তা। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতের অমিলের কারণে রাজনৈতিক উত্তেজনা ভবিষ্যতে আরো বাড়তে পারে এবং এটাকেই সরকার ক্যাশ করছে। এই যে রাজনৈতিক মতবিরোধ, কেউ পুরোপুরি সংস্কার না করে নির্বাচন চাইছে না, কেউ প্রয়োজনীয় সংস্কার বা মৌলিক সংস্কার করে নির্বাচনে যেতে চাইছে। এটিকে আবার সরকার ক্যাশ করার চেষ্টা করছে যে আপনারা নিজেরা একমত হয়ে আসেন, তারপরে নির্বাচন দেব। এবং কারা নির্বাচন চাইছে না সেও তো আমরা জানি। তো এই সব কারণে অর্থনীতি ব্যাহত হবে স্পষ্টভাবে বলছে বিশ্বব্যাংক। এই যে নানান আয়োজন চলছে বিদেশি বিনিয়োগের, যে বিদেশি বিনিয়োগ আসছে, চীন $2.1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, সবই তো প্রতিশ্রুতি। এই যে বিনিয়োগ সম্মেলন হলো, ঘটা করে যে আয়োজন করা হলো, বলা হলো যে 3,100 কোটি টাকা বিনিয়োগ হবে, তাও প্রতিশ্রুতি, সবই প্রতিশ্রুতি। বিনিয়োগকারীরা বা বিদেশিরা এত বোকা নন যেখানে বা যে রাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা থাকবে তার ইনভেস্টমেন্টটি রিটার্ন করার কোনো ধরনের নিশ্চয়তা থাকবে না, তারা সেখানে ইনভেস্ট করতে আসবে। এতই সহজ। আর সেই বরাবরের মতোই আমাদের উন্নয়নের গল্প শোনানো হচ্ছে, রূপকথার গল্প শোনা হচ্ছে, আমরা সেগুলো গিলে আমরা কেউ সেগুলো বলৎঘরণ করে আমরা জয়গান গাইব সরকারের। আর যারা এর সাথে তাল মিলাবে না তাদেরকে নানান ধরনের ট্যাগ জড়িয়ে দেওয়া হবে। ম্যাজিক বাস্তবায়ন হোক, তার আগে ম্যাজিকটা দেখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দারিদ্র নিরসন করেছেন, এটি বলা হয়। তার যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি সেটি নিয়ে আমি এত বিস্তার বিতর্কে আর যাওয়ার চেষ্টা করবো না এই মুহূর্তে। তিনি কি করছেন সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নের জন্য, কি করেছেন দয়া করে আমাদেরকে একটু হিসাব দিন। তার হিসাব দেওয়ার প্রয়োজন নেই, যারা তার সমর্থক তারা একটু বলুন প্লিজ যে এই হয়েছে। সবই প্রতিশ্রুতি, আর সেটিকে দেখানো হবে যে বাস্তবায়ন হয়ে গেছে বা চলে আসছে। এরকম শুভঙ্করের ফাঁকি মানুষের সামনে পরিষ্কার হয়ে ওঠে, এগুলো দেওয়ার লাভ নেই।